সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভোটে অংশ নেয়নি, নির্বাচন বাতিলের দাবি হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারত আমেরিকা একজোটে বাংলাদেশ নির্বাচন বয়কট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভোট তো হল, মোহাম্মদ ইউনুস কি আদৌ যমুনা ছাড়বেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব উপদেষ্টাদের সম্পদের হিসাবে গোজামিল, তালিকায় নাম নেই দুর্নীতিগ্রস্ত ছাত্র উপদেষ্টাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব গণভোট, না ভোট জিতল 4 আসনে, সংখ্যা আরও বাড়তে পারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের ভোট সম্পন্ন হতেই বিবৃতি জারি করলেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে এই ভোট প্রত্যাখ্যান করেছে দেশের আম আদমি, সেই কারণে এত কম ভোট পড়েছে। ভোট প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান তিনি। মুজিবুর কন্যা জানান, বাংলাদেশের আপামর জনগণ তার ডাকে সাড়া দিয়ে ভোট প্রত্যাখ্যান করেছেন, সেজন্য তাদের ধন্যবাদ। মোহাম্মদ ইউনুস অগণতান্ত্রিকভাবে ভোট পরিচালনা করেছেন, এই ভোট তার প্রমাণ। তিনি লেখেন, অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনুসের এই ভোট একটা পরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে উপেক্ষা করে আওয়ামী লীগকে ছাড়া এই ভোট হয়েছে, যা প্রতারণার শামিল। হাসিনার দাবি, এবারের ভোটেও সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে, লুটপাট চলেছে, জোর করে নির্বাচন করানো হয়েছে। ভোটের শতকরা হার প্রমাণ করে দেয় সাধারণ মানুষ ভোটে অংশগ্রহণ করতে চাননি। জানান, 11 ফেব্রুয়ারি সন্ধে থেকে ভোট কেন্দ্র দখল, গুলিবর্ষণ, ভোট কেনার জন্য অর্থের ব্যবহার, ব্যালট পেপারে স্ট্যাম্পিং করা হয়েছে। 12 ফেব্রুয়ারি সকাল থেকে বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম ছিল। সকাল 11টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল মাত্র 14.96%। এই কম অংশগ্রহণ প্রমাণ করে জনগণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বয়কট এবং প্রত্যাখ্যান করেছে। ভোটে অংশগ্রহণ করতে না দেওয়ার পরও আওয়ামী লীগের কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ হাসিনার। তার দেশ ত্যাগের পর থেকে কর্মীদের মারধর, অকারণে গ্রেফতার, বাড়ি লুটপাট করা হয়েছে দাবি করেন তিনি। এই ভোট বাতিলের দাবিও করেন তিনি। জানান, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করাতে হবে। নির্বাচনে দাঁড়ানোর ছাড়পত্র দিতে হবে আওয়ামী লীগকেও। এবার বেশ ঢাকঢোল পিটিয়ে নির্বাচন করেছে নির্বাচন কমিশন। হাসিনার দলকে ভোটে অংশগ্রহণই করতে দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন প্রধান ইউনুস অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি করলেও তা হয়নি। প্রাণ হানিয়েছেন একাধিকজন, বোমাবাজির মতো ঘটনাও ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে মাত্র 48%। দেখে শুনে অনেকেই বলছেন, হাসিনার ডাকে বহু মানুষ ভোট দেননি। তার যে জনসমর্থন এখনও আছে, তাই প্রমাণ করে দিল এদিনের নির্বাচন। যাবতীয় আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকালে 7:30 থেকে শুরু হল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলবে বিকেল 4:30 পর্যন্ত। একই সঙ্গে জুলাই সনদের ওপর নেওয়া হবে গণভোট। আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক এএমএম নাসির উদ্দিন। নির্বাচনকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন আখ্যা দিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। ভোট হচ্ছে 299টি আসনে। কয়েকদিন আগে শেরপুর 3 আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই কেন্দ্রে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোটে অংশ নিয়েছে 50টি রাজনৈতিক দল। স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 1755 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসিনা সরকারের পতনের 1.5 বছর বাদে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এই ভোটে নেই আওয়ামী লীগ, যে কারণে ভোটারের উপস্থিতি নিয়ে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে। এবারের নির্বাচনে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, সেই সঙ্গে আরও 2 দিন অর্থাৎ সরকারিভাবে ছুটি থাকায় টানা 4 দিনের একটা লম্বা ছুটি। অনেকেই ভোট দিয়ে বাসে, ট্রেনে, লঞ্চে চেপে বাড়ির পথে পা বাড়িয়েছেন। বাংলাদেশের সর্বশেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র 2 বছর আগে, 2024 সালের 7 জানুয়ারি। এর মাত্র 2 বছরের মাথায় আরও একটি সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়
২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের ৩ দিনের মাথায় ২৪-এর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর কয়েক মাসের মাথায় জাতীয় নির্বাচনের দাবি জানায় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এই নিয়ে তাদের সঙ্গে তদারকি সরকারের শুরু হয় টানাপোড়েন। গত বছর জুনে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তদারকি সরকার প্রধান। এরপরেই নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটে। গত বছর জুলাইতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের ঘোষণা হয়। যদিও ঘোষণার পরেও নির্বাচন হবে কিনা তা নিয়ে তৈরি হয় চূড়ান্ত অনিশ্চয়তা। বাতাসে ভাসতে থাকে বিশেষ একটি গোষ্ঠী বাংলাদেশের নির্বাচন বানচাল করার চেষ্টা চালাবে। সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে পদ্মাপাড়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ভোট কেমন হচ্ছে তা দেখার জন্য ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ৩৯৭ জন বিদেশি সাংবাদিক সেখানে রয়েছেন। ভারত, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ তাদের কোনো প্রতিনিধি পাঠায়নি। তারা যে কোনো প্রতিনিধি পাঠাবে না তার একটা ইঙ্গিত আগেও পাওয়া গিয়েছিল। আমেরিকা ও ভারতের দাবি ছিল এই নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, যার অর্থ আওয়ামী লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিতে হবে। কিন্তু সেই দাবি মানতে অস্বীকার করে ঢাকা। ইউনুসের প্রেস উইং জানিয়েছেন ৩৯৪ জন পর্যবেক্ষকের মধ্যে ৮০ জন বিভিন্ন সংস্থার প্রতিনিধি। যেসব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেই সব দেশ থেকে মোট ২৪০ জন প্রতিনিধি বাংলাদেশে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ৫১ জন পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। সব মিলিয়ে ২১টি দেশ থেকে এসেছেন পর্যবেক্ষকরা। পাকিস্তান থেকে এসেছেন ৮ জন, ভুটান থেকে ২ জন, শ্রীলঙ্কা থেকে ১১ জন, নেপাল থেকে ১ জন, ইন্দোনেশিয়া থেকে ৩ জন, ফিলিপিন্স থেকে ২ জন, মালয়েশিয়া থেকে ৬ জন, জর্ডান থেকে ২, তুরস্ক ১৩, ইরান ৩, জর্জিয়া ও রাশিয়া ২ জন করে মোট ৪ জন, জাপান থেকে পাঠানো হয়েছে ৪ জনকে, কিরগিজস্তান থেকে পাঠানো হয়েছে ২ জনকে। এই তালিকায় ভারত ও আমেরিকার কোনো প্রতিনিধি না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। ভারতের না আসার পেছনে বিশ্লেষকেরা ৩টি প্রধান কারণ দেখছেন। প্রথমত নিরাপত্তা ও ভারত বিরোধী হাওয়া, দ্বিতীয়ত ইউনুসের সঙ্গে টানাপোড়েন, আর সবথেকে গুরুত্বপূর্ণ হল দিল্লি মনে করে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন কখনোই গণতান্ত্রিক হতে পারে না। এদিকে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন করানোর কথা বলেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। তিনি জানিয়েছিলেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এমন এক উচ্চতায় পৌঁছবে যা দেখতে আসবে গোটা বিশ্ব। বিদেশি পর্যবেক্ষকরা এই ভোট দেখে গিয়ে তাদের দেশের জনগণকে শোনাবেন যে বাংলাদেশে এমন একটা ভোট হলো যা গোটা বিশ্বের জন্য রোল মডেল হতে পারে। কিন্তু তা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, কারণ এবারে নির্বাচন পর্যবেক্ষণে না এসেছে জাতিসংঘ, না এসেছে আমেরিকা বা ইউরোপীয় দেশগুলির পর্যবেক্ষকরা। এমনকি ভারতও কোনো পর্যবেক্ষক পাঠায়নি বাংলাদেশে। অর্থাৎ আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই নির্বাচনকে গুরুত্ব দিতে নারাজ। এর অন্যতম কারণ হিসেবে সংশ্লিষ্ট মহল তুলে ধরছে আওয়ামী লীগের মতো বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দলকে বাদ দিয়ে এই নির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হচ্ছে না। তাই এই নির্বাচনকে মোটেই গুরুত্ব দিতে নারাজ ইউরোপ, আমেরিকা। ফলে এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের পক্ষে আরও কিছু সময় ক্ষমতায় টিকে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কেউ কেউ দাবি পর্যন্ত করেছিলেন তিনি এবার জোর করেই যমুনায় ক্ষমতা আঁকড়ে বসে থাকবেন, আর এর জন্য তিনি একটি ক্ষেত্রও প্রস্তুত করে রেখেছেন। কিন্তু বাংলাদেশের নির্বাচনের দিন দুয়েক আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অবশ্য জানিয়ে দিলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। উল্লেখ্য, বাংলাদেশে ভোট নিয়ে প্রভূত সংশয় ও টানাপোড়েন ছিল। এমনকি ভোটের কয়েকদিন আগেও যেভাবে বাংলাদেশে ক্রমাগত রাজনৈতিক হিংসায় মৃত্যু ও সংখ্যালঘুদের হত্যার মতো ঘটনা ঘটছিল তা নিয়ে প্রশ্ন উঠছিল। আবার দিন কয়েক আগেই ঢাকা এবং চট্টগ্রামে পরপর কয়েকটি বিক্ষোভ আন্দোলন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দখলের চেষ্টা দেখে অনেকেই দাবি করতে শুরু করেছিলেন যে এটা ভোট বানচালের প্রচেষ্টা। অনেকেই দাবি করছিলেন মোহাম্মদ ইউনুসের সরকার এবং তার দোসররা চাইছেন এই ভোট যেন না হয়, তাই নতুন করে বিশৃঙ্খলার সৃষ্টি। তবে ভোটের ঠিক প্রাককালে মোহাম্মদ ইউনুস নিজেই স্বীকার করেছেন যে এই বিশৃঙ্খলা মোটেই কাম্য ছিল না। অন্যদিকে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছিলেন, নতুন সরকার গঠনের আগে সংসদ কাজ করবে গণপরিষদ হিসেবে। তারা প্রথম ৬ মাস সংবিধান সংস্কার করবে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইউনুস সরকার আরও ৬ মাস টিকে থাকতে চাইছে? ভোটের পর কোনো দল বা জোট মন্ত্রিসভা গঠন করতে পারবে না। ইউনুসের রাজত্বে সবই সম্ভব। ভোটের আগের দিন সন্ধে থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেভাবে দেখা যাচ্ছে ভোটগ্রহণ কেন্দ্রের দখল নিয়ে ব্যাপক হারে ছাপ্পা ভোট চলছে।
আবার কোথাও কোথাও রেজাল্ট শিট তৈরি হয়ে গিয়েছে। তাতে একটা বিষয় স্পষ্ট যে এই ভোটের মূল্য খুব কম। বৃহস্পতিবার সকালেও খোদ ঢাকাতেও অনেকে অভিযোগ করছেন তারা ভোট দিতে গিয়ে শুনেছেন তাদের ভোট হয়ে গিয়েছে। ফলে এখন ইউনুস সাহেব যাই বলুন না কেন, রাজনৈতিক বিশ্লেষকদের মনে একটাই শঙ্কা, তিনি না আচালে বিশ্বাস নেই। অর্থাৎ নোবেল জয়ী যে আদৌ যমুনা ছাড়বেন তা এখনও বিশ্বাসযোগ্য নয়। এদিকে সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ ২৭ জন উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২০২৪ সালের ৩০ জুন এবং ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তাদের স্থাবর অস্থাবর সম্পদের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। তবে প্রকাশিত এই তথ্যের সময়কাল এবং উপদেষ্টাদের ব্যক্তিগত সহকারীদের অস্বাভাবিক লেনদেন নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই আন্দোলনের অন্যতম রূপকার ও বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে মাত্র ১২,৭৬,০০০ টাকা। তবে সম্প্রতি তার বড় ভাইয়ের অস্ট্রেলিয়ার ব্যাংক অ্যাকাউন্টে আন্তর্জাতিক গোষ্ঠী থেকে কমিশন বাবদ ৬.৫ কোটি টাকার রহস্যজনক লেনদেনের অভিযোগ উঠেছে, যা বর্তমানে অস্ট্রেলিয়ার আর্থিক গোয়েন্দা সংস্থা অস্ট্র্যাকের তদন্তাধীন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সম্পদ এক বছরে প্রায় ১,৬১,০০,০০০ টাকা বৃদ্ধি পেয়ে ১৫,৬২,০০,০০০ টাকায় দাঁড়িয়েছে। অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সম্পদও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ছাত্র প্রতিনিধি থেকে আসা উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সম্পদ তুলনামূলক কম দেখানো হলেও তাদের ঘিরে থাকা বিতর্ক থামছে না। বিতর্কিত প্রকল্প ও স্বজনপ্রীতির অভিযোগ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ উঠেছে। তার মন্ত্রণালয়ের একটি মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ প্রকল্পে প্রতি প্রশিক্ষণার্থী খরচ ধরা হয়েছে ১,৩১,০০০ টাকা, যা পরিকল্পনা কমিশনের মতে অস্বাভাবিক ও অযৌক্তিক। এছাড়া তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতি ও টেন্ডারবাজি চক্র গড়ে তোলার অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে। আসিফ মাহমুদের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স এবং বিসিবিতে একক প্রভাব বিস্তার নিয়েও সমালোচনা তুঙ্গে। একইভাবে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত সহকারী আতিক মুর্শিদের বিরুদ্ধে ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে নগদ প্ল্যাটফর্মে তার স্ত্রীর নিয়োগ ও দুর্নীতির সিন্ডিকেট গঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর তথ্য অনুযায়ী জুলাই ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত সন্দেহজনক লেনদেন STR আগের বছরের তুলনায় ৮০% বেড়েছে। এই ১০ মাসে প্রায় $২০ বিলিয়ন অধিক অর্থ পাচার হওয়ার খবর পাওয়া গেছে, যেখানে পূর্ববর্তী সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে ৫ থেকে ৭ বছর সময় লাগবে বলে গভর্নর জানিয়েছেন। সেখানে বর্তমান শাসন আমলে এই মাত্রার লেনদেন জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, স্বচ্ছতার কথা বলে সম্পদের যে বিবরণী প্রকাশ করা হয়েছে তাতে আড়াল করা হয়েছে উপদেষ্টাদের ঘনিষ্ঠজন ও সহকারীদের মাধ্যমে হওয়া বড় বড় আর্থিক লেনদেন। ২০২৬ সালে দাঁড়িয়ে ২০২৫ সালের কাল্পনিক সম্পদের হিসাব এবং ভবিষ্যৎ তারিখের প্রজ্ঞাপন পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা স্বচ্ছতা কি তবে দুর্নীতির নতুন জালে আটকা পড়ছে? এখন এটাই সাধারণ মানুষের বড় প্রশ্ন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনে সাধারণ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল দিতে না পারলেও প্রাথমিক ও বেসরকারি ফল চলে এসেছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে গণভোটে না ভোট জয় হয়েছে ৪ আসনে। আসনগুলো হল বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম ১৩। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের ফলাফল শীট থেকে এমন তথ্য জানা গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। ইসি জানিয়েছে, বান্দরবানে হ্যাঁ ভোট পড়েছে ৭১,৪১৭টি, না ভোট পড়েছে ৯০,১৫৬টি। মোট ভোটার ৩,১৫,৪২২ জন। চট্টগ্রাম ১৩ আসনে হ্যাঁ ভোট পড়েছে ৮০,৫৮০টি, না ভোট পড়েছে ১,২৪,৬২৯টি। মোট ভোটার ৩,৯৫,২৪৬ জন। রাঙামাটিতে হ্যাঁ ভোট পড়েছে ৭১,৬৯৯টি, না ভোট পড়েছে ১,৭৯,৮০৫টি। মোট ভোটার ৫,০৯,২৬৭ জন। এছাড়া খাগড়াছড়িতে হ্যাঁ ভোট পড়েছে ১,৪৪,৩৫৫টি, না ভোট পড়েছে ১,৫৫,৯৪২টি। মোট ভোটার ৫,৫৪,১১৩ জন।